যদি আজকে আবাসন সেক্টর ধ্বংস হয়ে যায় তাহলে আবাসন সেক্টরে কর্মরত প্রায় 50 লক্ষ মানুষের কর্মসংস্থান এখন হচ্ছে, এরা বেকার হয়ে যাবে, এরা রাষ্ট্রের জন্য তারা বোঝা হবে। আবাসন খাত যেটা আছে সেই খাতটা ভালো নেই বাংলাদেশে। এর কারণটা হঠাৎ হয়েছে বিষয়টা এরকম নয়, কারণ আপনি জানেন যে মানুষের যে মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষার মধ্যে আবাসন একটা। কারণ দিন শেষে মানুষের কিন্তু একটা মাথা গোঁজার ঠাঁই লাগবেই। হ্যাঁ, খাবারটা যেমন একদম আপনাকে 3 বেলা খেতেই হবে, আবাসনটা ওরকম নয়। মানুষ যখন স্বাচ্ছন্দ্য থাকে, ভালো থাকে, খাওয়া পড়ার ব্যবস্থা থাকে, তখন কিন্তু সেটা আবাসনের চিন্তা করে। এবং এটা কিন্তু একটা দেশের ইন্ডিকেটর যে একটা দেশ ভালো আছে না খারাপ আছে ডিপেন্ড করে ও রিয়েল এস্টেট সেক্টরটা কেমন। এই রিয়েল এস্টেট সেক্টর ভালো মানে দেশটা ভালো আছে। কিন্তু দুর্ভাগ্য হলো যে করোনার থেকে শুরু হয়েছে আমাদের এই খারাপ অবস্থাটা। মানুষ তখন চিন্তা করছে আগে বেঁচে নিই, তারপরে আমি আবাসনের চিন্তা করবো, একটা ফ্ল্যাটের চিন্তা বা একটা বাড়ির চিন্তা পরে করবো আমি। তারপরে তো বিগত সরকারের বিদায়ের পালা, ওই সময় আপনি জানেন যে দেশের অনেক দুর্বৃত্তায়ন হয়েছে, দেশের টাকা পয়সা ব্যাংক থেকে শুরু করে ব্যাংক, নন ব্যাংকিং সব ধ্বংস হয়েছে, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। ফলে তারা দেশের মধ্যে কোনো বিনিয়োগ করে নাই। আগের সরকারের পরে দেখেন 24শে জুলাই যেটা হলো বিপ্লবের পরে অন্তর্বর্তী সরকার আসলো। এই সরকারটা কিন্তু সবাই জানে যে কোনো স্টেবল গভর্নমেন্ট না, অন্তর্বর্তী সরকার ছিল। ফলে তখনও মানুষ কিন্তু আসলে সম্পদ কেনার প্রতি আগ্রহ তাদের তৈরি হয়নি। এরপরে যে একটা নির্বাচিত সরকার আসছে, তাদের বয়সে বেশি দিন না, 4-5 মাস হয়েছে মাত্র। তো সব কিছু মিলে আসলে এই সেক্টরটার অবস্থা আসলে এই লম্বা সময় ধরেই খারাপ হয়েছে। তার উপর আসলে নতুন করে আপনি জানেন যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ হলো, এই যুদ্ধের কারণে কিন্তু আমাদের প্রায় সব প্রোডাক্টের দাম বেড়েছে। বিশেষ করে আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যেটা রড, সিমেন্ট, প্রত্যেকটা দাম বেড়েছে। নির্মাণ সামগ্রী সবগুলোতে গড়ে আমরা দেখেছি প্রায় 31% দাম বেড়েছে। তখন আমরা গভর্নমেন্টের সাথে আবার বাজেট যখন আসলাম, আমরা দীর্ঘ দেন দরবার করলাম যে যা হবার হয়েছে, কিন্তু নতুন করে ফার্দার আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের উপর কোনো ট্যাক্স ইম্পোজ করেন না, তাহলে প্রোডাক্টের দাম আরও বেড়ে যাবে, এই সেক্টরটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। কিন্তু দেখা গেলো বাজেটেও প্রায় সবগুলো প্রোডাক্টের দাম কম বেশি বেড়েছে, সেখানেও প্রায় 11 থেকে 12% দাম বেড়েছে। তাহলে আগে 31% আর 12% 43%, তো 43-44% যদি আমার প্রোডাকশন কস্ট বেড়ে যায়, তাহলে তো এটা তো নিম্ন আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষ যারা, তাদের আসলে মানে ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে না। এটা ক্রয় ক্ষমতা দূরে থাকে, আমার মনে হয় ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। দেখেন আপনি যদি মিরপুরে একটা ফ্ল্যাট যদি আমি 8,000 টাকা সেল করে থাকি, এখন কিন্তু আমার কস্টিংয়ে হয়ে যায় 12,000 টাকা, তা আমি কীভাবে সেল করবো? আর 12,000 টাকা কেনার মতো মানুষ কিন্তু এখন নাই বলতেই চলে। তো ফলে সব মিলে হয়েছে কি একটা মারাত্মক খারাপ অবস্থার মধ্য দিয়ে এই আবাসন সেক্টরটা যাচ্ছে। এরপরে বাজেটে আমরা যখন প্রত্যাশা করেছিলাম কিছু পাবো, তা পাইনি। উপরন্তু যেটা হলো আবার নতুন করে, সেটা হচ্ছে যে একটা নতুন করে ট্যাক্স ইম্পোজ করা হয়েছে, সেটা হচ্ছে ক্যাপিটাল ট্যাক্স 15%। একজন ল্যান্ড ওনার যখন একটা জমি দেয় আমাদেরকে, তখন আমাদের যে সাইনিং মানি দেয় তার উপর 15% ট্যাক্স কিন্তু আছে অলরেডি। অর্থাৎ 1 কোটি টাকা যদি সাইনিং মানি পায়, ধরেন আপনি সাংবাদিক, আপনার একটা প্লট আছে, আমাকে দিয়েছেন ডেভেলপ করার জন্য, আমি 1 কোটি সাইনিং মানি দিলাম, আপনি 15 লাখ টাকা কিন্তু গভর্নমেন্টকে দিচ্ছেন, এটা অলরেডি আছে। এখন নতুন করে করা হয়েছে যে এই ডেভেলপার পর যদি আপনি ভাগে 10টা ফ্ল্যাট পান, তাহলে এই 10টা ফ্ল্যাটের এগেনস্টে আপনাকে আবার 15% গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। এখন আপনি তো একজন সৎ সাংবাদিক, আপনি তো টাকা থাকলে নিজেই বিল্ডিং করতেন, টাকা নাই বলে তো আমার কাছে আসছেন। তাহলে আপনার ভাগে যে 10টা পেলেন, সেটা যদি কথা 10 কোটি টাকা দাম হয়, তাহলে গভর্নমেন্টের ট্যাক্স কত? 1.5 কোটি টাকা। আপনি পাবেন কোথায়? তাহলে কি আপনি আপনার সম্পদ বিক্রি করে সরকারের টাকা দেবেন, নাকি ওই ব্রিটিশ বেনিয়াদের মতো আপনার টিনের চাল খুলে নিয়ে বাড়ি বিক্রি করে গভর্নমেন্ট ট্যাক্স নেবে? আমরা স্পষ্ট বলতে চাই, মানে দিবে কোত্থেকে? তো এটা তো শুধু আমার জন্য না, এটা কিন্তু যেমন আমরা অনেক ক্ষেত্রে বলার চেষ্টা করছি, অনেকে বলছে যে এটা তো আপনাদের ব্যবসায়ীদের সমস্যা না, এটা তো ল্যান্ড ওনার সমস্যা। আমি বলছি নো, এটার কনসিকুয়েন্স দুইটা হতে পারে। একটা হচ্ছে যে আপনি যখন দেখবেন যে 1.5 কোটি টাকা দেওয়া লাগে ট্যাক্স, ঠিক আছে, দরকার নেই, আমি ডেভেলপমেন্ট যাবই না, বরং আমার যে 5 কাঠা জমি আসছে থাক, আমি টিনে করে থাকি, আমার পরবর্তী জেনারেশন বাচ্চা কাছে বড় হলে পারলে করবে, না পারলে নাই, তাহলে ডেভেলপমেন্ট বন্ধ হয়ে যাবে। ঠিক, নাম্বার 1। সেকেন্ড কনসিকুয়েন্স একটা হতে পারে যে ল্যান্ড ওনার এসে বলবে, ভাই আমি ট্যাক্সও বুঝি না, ভ্যাটও বুঝি না, সব আপনার, আমারা কী দেবেন সেটা বলেন। তাহলে কী হচ্ছে যে আপনার দাম বেড়ে যাবে, আবার দাম বেড়ে যাবে, অর্থাৎ মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে অলরেডি চলে গেছে। আবার যদি এইটা হয় তাহলে কিন্তু আরও দাম বেড়ে যাবে এবং আলটিমেটলি এই সেক্টরটা বন্ধ হবে। এখন আসেন, যদি সেক্টরটা বন্ধ হয় তাহলে কী ক্ষতি হবে, কার ক্ষতি হবে? সরকার মনে করতেছে যে আমরা যে ডেভেলপার আছি তাদের বোধহয় একটু ক্ষতি হবে না,
আমি স্পষ্ট বলতে চাই, যদি আজকে আবাসন সেক্টর ধ্বংস হয়ে যায়, তাহলে আবাসন সেক্টরে কর্মরত প্রায় 50 লক্ষ মানুষের কর্মসংস্থান এখন হচ্ছে, এরা বেকার হয়ে যাবে, এরা রাষ্ট্রের জন্য তারা বোঝা হবে। এই সেক্টরে আমাদের সাপোর্ট ইন্ডাস্ট্রি সহ আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশন 16%। সরকার কিন্তু জিডিপির 16% টাকা এখান থেকে পাবে না। এই সেক্টর থেকে আমরা ল্যান্ড রেজিস্ট্রি সহ আমাদের কর্পোরেট ট্যাক্স সহ ক্যাশ প্রায় 60,000 কোটি টাকা আমরা ট্যাক্স দিই, গভর্নমেন্ট সেটা থেকে বঞ্চিত হবে। নাম্বার 4, বিদেশ থেকে যে রেমিটেন্সটা বাংলাদেশে ঢোকে তার প্রায় 20 থেকে 21% আমাদের প্লট এবং ফ্ল্যাট সেলের মাধ্যমে দেশে ঢোকে, সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। নাম্বার 5, আমাদের সাথে রিলেটেড যে সাপোর্ট ইন্ডাস্ট্রি আছে, রড, সিমেন্ট, তার মেইন ক্রেতা কিন্তু আমরা। তা আমরা যদি বন্ধ হই তাহলে কী হবে? ওই সব ইন্ডাস্ট্রি ক্লাবস হবে। ওই ইন্ডাস্ট্রি ক্লাবস হলে কী হবে? ওর সাথে রিলেটেড ব্যাঙ্কগুলো ক্লাবস হবে, ওরা ঋণ ক্লাবই হবে, ব্যাংক্রাফ্ট হবে। তাহলে আলটিমেটলি গোটা অর্থনীতির মধ্যে একটা মারাত্মকভাবে ধস নামবে। এই জন্য ওরা সরকারকে বলতে চাই যে, আমি যদি এভাবে সিম্পলি বলি যে গভর্নমেন্ট যদি আমাদের কোনো কথাই না শোনে, কোনো কিছুই না মানে, আমার 33টা কোম্পানি আছে, তার 2টা হচ্ছে আবাসন রিলেটেড। ঠিক আছে, আমি 2টা স্টপ করে দেবো। এখন যেটা কাজ করতেছি, লাভ হোক লস হোক, যেহেতু কর্পোরেট হাউস, আমরা এটা শেষ করে লস করে হয়তো এটা বন্ধ করে দেবো। আমার বাকি যে 31টা কনসার্ন আছে, আমি ওগুলো চাললে কিন্তু আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার সংসার চলবে। বাট সরকারকে বুঝতে হবে যে আমরা সবাই এটা যদি বন্ধ করে দিই, আমরা যদি ব্যবসা না করি, তাহলে লাস্টে কী ক্ষতি হবে। এরপর আসেন, যদি সামষ্টিকভাবে বলি, বাংলাদেশে 18 কোটি মানুষ, এদের আবাসনের দায়িত্ব কার? রাষ্ট্রের। কারণ আবাসন হচ্ছে এসেনশিয়াল নিডস, খাদ্য তোমার এসেনশিয়াল নিডস, আবাসন এসেনশিয়াল নিডস। তাহলে রাষ্ট্রের পক্ষে কখনোই সম্ভব না যে গোটা দেশে 18 কোটি মানুষের আবাসন দেওয়া। এই কাজটা কে করে? প্রাইভেট সেক্টর। তো সেই জায়গায় তাই মনে করি যে আমরা তো রাষ্ট্রের উন্নয়ন সহায়ক শক্তি, এই শক্তি যদি টিকে রাখা না যায়, এই শক্তি ধ্বংস হয়ে যায়, তাহলে রাষ্ট্রের কিন্তু অধিকাংশ মানুষের কিন্তু আবাসন যে মাথা গোঁজার ঠাঁই, বিশেষ করে মধ্যম আয়ের নিম্ন আয়ের মানুষগুলোর যে স্বপ্ন, সেই স্বপ্নটা অধরাই থেকে যাবে।